আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আসলে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঈদের পরে কোন সেক্টরটা ভালো করতে পারে। আপনারা অলরেডি ব্যাংকের গ্রাফসটা দেখতেছেন। এটা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাংকের গ্রাফস না, এটা হচ্ছে টোটাল ব্যাংক সেক্টরের গ্রাফস। সর্বশেষ যে অবস্থায় আছে, এটা ব্যাংক সেক্টরের 1 ইয়ার্স গ্রাফস, ব্যাংক সেক্টরের 1 মিনিটের গ্রাফস, ফিনান্স সেক্টরের 1 ইয়ার্স গ্রাফস, আর 1 মিনিট ইন্স্যুরেন্সের 1 ইয়ার্স এবং 1 মিনিট। এই তিনটে সেক্টর নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি তার একটা ব্যাখ্যা আছে। আগে ব্যাখ্যাটা দিই, তারপরে কথা বলি। সেটা হচ্ছে আমাদের যে পুঁজিবাজার, এখানে সরাসরি এই সেক্টরগুলা নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করে, বিশেষ করে ব্যাঙ্কগুলা। কীভাবে বুঝবেন? আপনারা দেখেন না ব্রোকারেজ হাউসগুলা, যেমন এবি ব্যাংকের ব্রোকারেজ হাউস আছে, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্রোকারেজ হাউস আছে, ইউসুবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্রোকারেজ হাউস আছে, ব্রাক ব্যাংকের ব্রোকারেজ হাউস আছে। এটা একটা বিষয়, আপনারা এই বিষয়টা মাথায় রাখেন। তারপরে ফিনান্স সেক্টরের কিন্তু কিছু ব্রোকারেজ হাউস আছে, সম্ভবত ডিবিএইচের আছে, লঙ্কা বাংলা আছে, আরও আছে, হয়তো আমার এই মুহূর্তে মাথায় নেই। এরকম আরও ফিনান্স সেক্টরেরও অনেক ব্রোকারেজ হাউস আছে। ইন্স্যুরেন্স সেক্টরেরও অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে। ইন্স্যুরেন্স সেক্টরের ব্রোকারেজ হাউসের কথা আমার এই মুহূর্তে স্মরণে নাই, তবে আছে, নিশ্চিত থাকেন আছে। যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানাই দেবেন। সম্ভবত ইউনাইটেড ইন্স্যুরেন্সের আছে, ঢাকা ইন্স্যুরেন্সের থাকতে পারে, তারপর যা ফাইনিয়রের থাকতে পারে, ফাইনিয়র ইন্স্যুরেন্সের ব্রোকারেজ হাউস থাকতে পারে। কিন্তু আপনি টেক্সটাইল খাতের অথবা আপনি ট্যানারি খাতের, এদের কিন্তু আপনি ব্রোকারেজ হাউস পাবেন না। এই তিনটা সেক্টরেরই ব্রোকারেজ হাউস পাবেন। আর ব্রোকারেজ হাউস থাকার মানে হচ্ছে এরা নিজেরাই আপনার পোর্টফোলিও যেমন ম্যানেজ করে, ওদের নিজেদেরও পোর্টফোলিও আছে নির্দিষ্ট করে। আগামী দিনে আমি মনে করি ব্যাংক সেক্টর সবচেয়ে ভালো করার সম্ভাবনা আছে। কেন ভালো করার সম্ভাবনা আছে সেটা বলতেছি আমি। আপনারা ব্যাংক সেক্টরের 1 ইয়ার্সের যে গ্রাফসটা দেখতেছেন, দেখেন কীভাবে সে পড়ছে। জাস্ট এটা আপনারা আপনাদের মাথায় রাখেন, এই গ্রাফটা শুধু মনে রাখেন। এ দেখেন ফিনান্স সেক্টর মিল নাই, কিন্তু ব্যাংকটা কিন্তু ডাউনে আছে, ফিনান্স সেক্টর কিন্তু অত ডাউনে নাই। আবার ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ডাউনে আছে, কিন্তু ব্যাংক সেক্টরের মতো ডাউনে না। ব্যাংক সেক্টর সবচেয়ে বেশি ডাউনে আছে এই মুহূর্তে। ব্যাংক সেক্টরটা আসলে 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেছে, তারপরে যখন মার্কেট ভালো হয়েছিল কিছুদিন, 5-6টা ওয়ার্কিং ডেজ, তখনই ব্যাংক সেক্টর সবচেয়ে বেশি ভালো করছিল। এরপরে কিন্তু আর ব্যাংক সেক্টর ভালো করে নাই। সেই অগাস্ট মাসের 5 থেকে মনে হয় 10 তারিখ পর্যন্তই, প্রায় অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 7 মাস কিন্তু ব্যাংক সেক্টর আর ভালো করে নাই। ইন্স্যুরেন্সও ভালো করে নাই, ফিনান্স তো ভালো করে নাই। আর এই 3 সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো ডিভিডেন্ড দিচ্ছে ব্যাংকগুলো। ফিনান্স সেক্টরের পরিস্থিতি খুবই ভয়াবহ। ইন্স্যুরেন্স সেক্টর ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু প্রাইজের সাথে তাদের ডিভিডেন্ডের খুব বেশি মিল নাই। কারণ তাদের প্রাইসটা বেশি ডিভিডেন্ডের তুলনায়। দেখা গেছে তাদের প্রাইসগুলো 50 টাকা 60 টাকা, সে হয়তো 20% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। কিন্তু সেই তুলনায় ব্যাঙ্কগুলো দেখা গেছে 10 টাকা শেয়ারের প্রাইস, অথবা 8 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, কিন্তু সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। সেই তুলনায় ব্যাঙ্কগুলো ভালো। এখন এখানে অনেকে বলবেন যে ফেড অ্যাপ তো কম, ইন্স্যুরেন্সের ফেড অ্যাপ কম, ব্যাংকের ফেড অ্যাপ বেশি। ফেড অ্যাপগুলো কিছু বিষয় আছে, এগুলা কারসাজিকারকদের তৈরি করা ওয়ার্ড। এগুলো হচ্ছে কারসাজিকারকদের নিজেদের তৈরি করা ওয়ার্ড। যেমন ফেড অ্যাপ কম বেশি, লো ফেড অ্যাপ, হাই ফেড অ্যাপ, এটা কারসাজিকারকদের তৈরি করা। এটা তো আমরা চোখেই দেখতেছি কোনটা ফেড অ্যাপ বড় ছোটো, তাহলে এটা নিয়ে কথা বলার কিছু নাই। দ্বিতীয় আর একটা কারসাজিকারকদের তৈরি করা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্টপ লস। মানে শেয়ারের দাম কমে যাবে, আপনি স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। আর একটা ওয়ার্ড আছে তাদের, সেটা হচ্ছে মার্জিন ঋণ। কারসাজিকারকদের আর একটা ওয়ার্ড খুব সুন্দর, মানে প্রতিটা ওয়ার্ড কিন্তু ইংলিশ শব্দ, মানে ইংরেজিতে খুব ডেফিনেশনটা, মানে ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে, মানে ইংরেজিতে বলা। স্টপ লস, তারপরে যায় মার্জিন কল, তারপরে যায় হচ্ছে এরকম অনেকগুলো ওয়ার্ড আছে। প্রতিটা ওয়ার্ডের অর্থ হচ্ছে যে আপনার টাকাগুলো খেয়ে ফেলবে কীভাবে।
যতটা ওয়ার্ড আছে তারা যেগুলো ওয়ার্ডে ফেড লো ফেড অ্যাপ, হাই ফেড অ্যাপ, হুম, তারপরে যে আপনার আরও আছে, মানে আমি মনে করতে পারতেছি না, এরকম অনেকগুলো তারা টার্মস ইউজ করে যেগুলোর অর্থ হচ্ছে আপনার টাকাগুলো খেয়ে ফেলবে। তো এইসব ট্রান্সের দিকে যাওয়ার দরকার না, এত স্মার্টনেস এই মার্কেটে দেখানোর কিছু নাই। স্টপ লস নেওয়ার তো প্রশ্নই ওঠে না একটা স্টকে। আপনি ওইভাবে কিনবেন কেন স্টক যেখানে আপনাকে স্টপ লস নিতে হতে পারে? সুতরাং ওখানে কোনো ওই ধরনের কোনো শেয়ার কিনবেন না। তো আগামী দিনে এই ৩ সেক্টরে যেহেতু এদের ফান্ড আছে, এদের হাউস আছে এবং এরা পুঁজিবাজারে সরাসরি ইনভেস্ট করে। ব্যাংকগুলা যেমন তাদের যেমন ব্রোকারেজ হাউস আছে, আপনি তাদের অ্যাকাউন্টে তাদের ইয়েতে কী বলে হাউসে অ্যাকাউন্ট করলে তাদেরকে কমিশন দিতে হয়। ব্যাংকগুলোর নির্দিষ্ট আবার তারা নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করে, ইন্স্যুরেন্সগুলো নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করে, ফিন্যান্সগুলো নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করে। তো আগামী দিনে এই অলরেডি ডিভিডেন্ড দেওয়া আরম্ভ হয়ে গেছে। অলরেডি ইবিএল, ইস্টার্ন ব্যাংক 35% ক্যাশ এবং স্টক দিয়েছে। প্রাইম ব্যাংক বা প্রাইম ব্যাংক সম্ভবত প্রাইম ব্যাংকও 30 বা 35% ক্যাশ স্টক মিলিয়ে দিয়েছে। তো এগুলো এখানে থাকবে না। এখন যে প্রাইস আছে আপনার যেমন 26-27 টাকা মনে হয় ইবিএলের প্রাইস, সে 35% ক্যাশ স্টক দিয়েছে। আপনি কি মানে ভাবেন যে এই প্রাইসটা এখানে থাকবে? এখন যেখানে আছে মনে হয় 26-27 টাকা, এখানে থাকার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। তো সুতরাং এই প্রাইসগুলো তাদের ডিভিডেন্টের রেকর্ড ডেটটা হচ্ছে মূল বিষয় এখানে। রেকর্ড ডেটের আগে এই প্রাইসগুলো ভালো ভালো ব্যাঙ্কগুলোর ডিভিডেন্ট যারা ঘোষণা করবে তাদের প্রাইসগুলো আপ হবে। আর ব্যাংকের যে নিউজটা আছে এটা হচ্ছে 26 সাল থেকে কার্যকর হবে। এটা এখন 25 সালের মার্চ মাসে, সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এটা হচ্ছে সহজ কথা। তো সব কিছু মিলাই ফিন্যান্সের অবস্থা খুব খারাপ, ফিন্যান্সের পরিস্থিতি খুবই ভয়াবহ। দুই একটা আছে ভালো। ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড পলিসি খারাপ না, কয়েকটা ইন্স্যুরেন্স ভালো ভালো ডিভিডেন্ড, যেমন পাইনিয়র ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, তারপরে যে আপনাদের বলবো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স অলরেডি দিয়ে দিচ্ছে এবং আস্তে আস্তে তারা ঘোষণা, এই প্রত্যেকটা তিনোটা সেক্টর কিন্তু ডিসেম্বর ক্লোজিং। ইন্স্যুরেন্স, ফিন্যান্স এবং ব্যাংক তিনোটা সেক্টর কিন্তু ডিসেম্বর ক্লোজিং। এর মধ্যে ব্যাংক সেক্টরটা সবচেয়ে বেশি ভালো ভালো ডিভিডেন্ড দেয় প্রাইজের তুলনায়, শেয়ারের প্রাইজের তুলনায় ব্যাংক সেক্টর সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেয়। সুতরাং আগামী দিনে আমি মনে করি ব্যাংক সেক্টরটা খুবই ভালো একটা পজিশনে যেতে পারে। এখন যেখানে আছে সেখান থেকেই ভালো পজিশনে যেতে পারে। এখন হয়তো এখানে ব্যাংকে যারা আছেন তারা ভাবতেছেন যে কিছু ব্যাংক আছে যারা তো ডিভিডেন্ড দিচ্ছে না, যেমন আইপিআইসি ব্যাংক, যেমন এবি ব্যাংক, এই টাইপের কিছু ব্যাংক আছে এরা তো ডিভিডেন্ড দিচ্ছে না, আরও কিছু ব্যাংক আছে ডিভিডেন্ড দিচ্ছে না। আসলে সেক্টর যখন টানে তখন আসলে সব ব্যাংকে টানে। আপনি যখন ব্যাংক সেক্টর যখন টানবে তখন সব শেয়ারে টানবে। আপনারা কিছুদিন আগে দেখেন নাই যখন ফিন্যান্স, এই যে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ফিন্যান্স সেক্টর পরপর 2 দিন টানছে, সব ফিন্যান্সে টানছে, কোনোটা হয়তো বেশি টানছে কোনোটা কম টানছে। মিউচুয়াল ফান্ড টানছে, সর্বশেষ মনে হয় মিউচুয়াল ফান্ড টানছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে, ফিন্যান্স বা মিউচুয়াল ফান্ড যাই হোক। মানে যখন টানে তখন আসলে যে সেক্টর যখন টানে তখন আসলে ওই সেক্টরের সব শেয়ারে টানে। এটা ভালো এটা খারাপ এই দিক বিবেচনা করে আসলে শেয়ার টানা না। তো সব কিছু মিলাই আগামী দিনে ব্যাংক সেক্টর যেহেতু ভালো ভালো, ইবিএল ভালো ডিভিডেন্ড দিয়েছে, প্রাইম ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছে, অন্যান্য ব্যাংকগুলো খুব দ্রুত আগামী 1-1.5 মাসের ভিতরে শুধু ডিভিডেন্ড না, তারা মে মাসের ভিতরে তারা তাদের সমস্ত রেকর্ড ডেট কমপ্লিট করতে হবে। কারণ এখনকার যে কমিশন এরা খুব টাইট করে এদেরকে ধরছে যে ইপিএস ঠিকভাবে দিতে হবে, সময় মতো দিতে হবে, ডিভিডেন্ডও সময় মতো ডিক্লেয়ার করতে হবে, এজিএম সময় মতো করতে হবে এবং ডিভিডেন্ড ডিসবার্স সময় মতো করতে হবে, সব কিছু সময় মতো করতে হবে। এই জন্য বর্তমানে রাশেদ মাকসুদ কমিশনকে ধন্যবাদ। অনেক অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, কিন্তু এই জন্য ধন্যবাদ জানাই যে সময় মতো সব কিছু করতে হবে। তো সুতরাং ব্যাংক সেক্টরে ভালো ভালো যে অলরেডি বেড়ে গেছে। আমি প্রথমেই বলি যে আমার সাথে যখন ফার্স্ট যাদের সাথে যোগাযোগ হয়েছে আমি প্রত্যেকে কিন্তু ইবিএল কিনেছি। কারণ আমার ভিডিও তারাও শুনতেছে, তারাও জানে আমি ইবিএল কিনেছি, তারা প্রত্যেকে ওখান থেকে প্রফিট করছে। তারা যদি এখনও ধরে রাখতো রেকর্ড ডেটের আগ পর্যন্ত, তারা শুধু ইবিএল থেকেই 20%, 25%, আমি তো আপনাদেরকে বছরে বলি 20 থেকে 30%, শুধু ইবিএলটাই যদি ধরে রাখতো আজকের দিন পর্যন্ত, এবং সে কেউ যদি ইবিএল প্রথম দিন থেকে কিনে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে রেকর্ড ডেটের আগ পর্যন্ত, তাহলে সে এখান থেকে 20% পাবে ডিসেম্বর ক্লোজিংয়ের এই স্টকটা থেকে। বাকি জুন তো পড়েই আছে, কিন্তু ধৈর্য আর কারণ নয়। আমি জানি সব ভাই বেশি দিয়েছে ইবিএল, বেশি দিয়ে অন্যান্য স্টকে চলে গেছে, যদিও ভালো ভালো স্টকে এখনও আছে ওনারা, কিন্তু একটা স্টকে যদি বসে থাকতে পারতো তাহলে আরও ভালো হতো। এত দৌড়াদৌড়ি করে আসলে খুব বেশি এই মার্কেট দৌড়াদৌড়ি মার্কেট। আপনারা গ্রাফসে দেখতেছেন এখন মার্কেট যেভাবে চলতেছে, হঠাৎ করে একদিন টানে পরের দিন পড়ে যায় প্রতিটা সেক্টরে। তো সুতরাং আপনারা এখন
অপেক্ষা করতে হবে। মার্কেট কিন্তু এভাবে চলে না। আপনারা গত 2 মাস 3 মাস মার্কেট যেভাবে দেখতেছেন, বিশেষ করে রাশেদ মাকসুদ কমিশন আসার পরে মার্কেটের আচরণ কিন্তু এরকম নয়। মার্কেট কিন্তু এভাবে চলে না। মার্কেট কিন্তু যখন ব্যাংক সেক্টর টানে, অনেক দিন ব্যাংক সেক্টর টানে। এটা আপনারা আগেও মানে অন্তত 5, 6টা, 7টা, 8টা ওয়ার্কিং ডেজ ব্যাংক সেক্টর টানে। ইন্স্যুরেন্স টানলে তখন ইন্স্যুরেন্স টানে। তো এখন কিন্তু সেরকম পরিস্থিতি নাই মার্কেটের। এখন যেটা করতেছে সেটা হচ্ছে হঠাৎ করে যেমন এই দেখতেছেন আপনারা ফাইন্যান্স সেক্টরে দেখতেছেন সবুজ ক্যান্ডেলগুলো দেখেন, হয়তো দুই দিন টানছে পরে আবার কারেকশানে চলে আসছে, একদিন টানছে পরে আবার কারেকশানে চলে আসছে। ব্যাংকটাও সেম, আপনারা দেখেন এই 2-1 দিন টানছে পরে আবার কারেকশানে চলে আসছে। ঠিক ইন্স্যুরেন্সটাও দেখেন একই অবস্থা, ইন্স্যুরেন্সটাও এই 2 দিন টানছে পরে আবার কারেকশানে চলে আসছে। তো এ হচ্ছে অবস্থা। তো এই তিনটা সেক্টর সাইড মিলাই তিনটাই ফিনান্স সেক্টর, মানে টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত। মানে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিন্যান্স তিনটা কিন্তু একই ক্যাটাগরির এবং তিনটাই ডিসেম্বর ক্লোজিং সেক্টর এবং তিনটার আচরণও একই রকম। ব্যাংক এবং ইন্স্যুরেন্স এবং ফিন্যান্সের আচরণ, সবগুলোর আচরণে কিন্তু একই রকম। তো সব দিক বিবেচনা করে এই তিনটা সেক্টরের মধ্যে আগামী দিনে আমি ব্যাংক সেক্টরকে আগায় রাখবো। অনেকে হয়তো বলতেছেন ব্যাংক সেক্টর তো বাড়ে না, অনেক হাই ফিট আপ। আমি তো বললাম এগুলো হচ্ছে কারসাজিকারকদের কথা। বাড়ে না কে বলছে? বাড়ে। যদি বাড়ার প্রমাণ দেখতেছেন তাহলে আপনি পূবালী ব্যাংক দেখেন, উত্তরা ব্যাংক দেখেন, ইবিএল দেখেন, যমুনা ব্যাংক দেখেন, সব ব্যাংক বাড়তে হবে কেন? আপনি জেনে, এটা তো হচ্ছে আপনার মার্কেট, আপনি তো জেনে বুঝেই শেয়ারে স্টকে এন্ট্রি নেবেন। আপনি এখন যদি একবারে খুবই লো কোনো স্টকে, আমি নাম বললাম না, ব্যাংক এরকম ব্যাংকও আছে যদি কোনো মুহূর্তে দেওয়ালি হয়ে যেতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2-3টা ব্যাংক আছে। আপনি শেয়ারের দাম তো হচ্ছে পরের কথা, আপনি যদি ওই ব্যাংকে টাকাও রাখেন ওই টাকাও না পেতে পারেন আপনি। এমনও ঘটনা, এমনও ব্যাংক আছে এখানে, এই পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে আছে। এমন ব্যাংকও আছে যে আপনি ব্যাংকে দেউলিয়া হয়ে যেতে পারবে। আপনি যদি ডিপোজিট রাখছেন ব্যাংকের মধ্যে ওই টাকাও না পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি শেয়ার কিনে প্রফিট করবেন কীভাবে? তো ভালো ভালো কিছু ব্যাংক আছে, আপনি সেগুলোর কথা বলেন। আমি তো এগুলোর নাম বললাম, আপনি ব্র্যাক ব্যাংক দেখেন, আপনি এগুলো দেখেন, এগুলোতে ঠিকই আপনি প্রফিট করতেছে, অলরেডি প্রফিট করতেছে। ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমি গতকালকে যে আমার ভিডিওতে বলছিলাম ঈদ মোবারক আমি যে ভিডিওতে দিয়েছিলাম সেখানে বলছিলাম আপনাদেরকে সারা জীবন আসলে 10-12টা স্টকে থাকতে হবে আপনাকে। আর ব্রেন থেকে একটা বিষয় বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে যে পুঁজিবাজার আসলেই শুধু প্রফিট করতে হবে, এখানে কোনো লস করা যাবে না। এটা হয় না। আপনি অন্য কোনো ব্যবসা করলেও লস করতে পারেন, সম্ভাবনা আছে। তো পুঁজিবাজারও ব্যবসা, এখানেও লস করার স্কোপ আছে। কিন্তু লস যাতে না করেন সেই জন্য তো এই কথাগুলো বলা, যে খুব দ্রুত এখানে ট্রেড করার চিন্তা ভাবনা করবেন না। এই পুঁজিবাজারের ব্যবসাটা হচ্ছে অনেকটা ওই যে আমাদের গ্রামে বলে একটা, মানে রাখিমালের ব্যবসা। রাখিমাল কি কি এটাকে বলে কীরকম? এটা হচ্ছে যে রসুন পেঁয়াজ গোডাউনে, আলু গোডাউনে রাখে না, 5-6 মাসের জন্য রেখে দেয়। তারপর এটা কী বলে আবার, আমার এই অঞ্চলে যারা আছে তারা ঠিকই বুঝতে পারতেছেন, নোয়াখালী অঞ্চলের। তো আলুর সিজন আলু রেখে দেয়, পরবর্তী যখন আলুর সিজন শেষ হয়ে যায় তখন ওটা প্রফিটে কিনে 3 টাকা, 4 টাকা, 10 টাকা করে, পরবর্তী সিজনের পর 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকাও আলু বিক্রি করে কেজি, ও প্রফিট করে। এই মার্কেটটাও সেম। কম দামে শেয়ার কিনে রাখবেন, 5-6 মাস বসে থাকবেন, তারপর প্রফিট করবেন। প্রফিট হবে, কম হবে, বেশি হবে, একটু লস হবে, কিন্তু মূল টাকাটা সেফ জোনে রাখার চেষ্টা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর সেই জন্য ভালো ভালো স্টকের, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, আপনারা দেখে নেবেন গতকালকের ভিডিও, 10-12টা স্টকে আপনাদেরকে সারা জীবন থাকতে হবে। তো যাই হোক, সব কিছু মিলাই আমি 3টা সেক্টরের এট এ টাইম, 3টা সেক্টর ডিসেম্বর ক্লোজিং, 3টা সেক্টরে ফিন্যান্স টাইপের, মানে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিন্যান্স, 3টার আচরণে একই রকম। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ভালো আগামী দিনে এই সেক্টরটা খুব ভালো করতে পারে, সেটা হচ্ছে ব্যাংক সেক্টর। কারণ হচ্ছে তার ডিভিডেন্ড পলিসি অনেক ভালো, তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে কম আছে। তবে 2টা জিনিস লাগবে ব্যাংক সেক্টর ভালো করতে। একটা হচ্ছে ভলিউম অনেক বেশি লাগবে, যেটা হওয়ার সম্ভাবনা আছে ঈদের পরে, আমি বিশ্বাস করি আছে। অন্তত ব্যাংকের রেকর্ড ডেটের আগে ভালো একটা ভলিউম হতে পারে মার্কেটে। কারণ মার্কেটের কিছু বিষয় আছে, যাই হোক সেগুলো নাই বলে, মার্কেটে কিছু বিষয় যেগুলো আগামী দিনে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো সব দিক বিষয় খারাপের তো শেষই হয়ে গেছে, আর খারাপ কী হবে? তো আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর ভালো যেদিন থেকে মার্কেট ভালো হবে সেই দিন থেকে ব্যাংক সেক্টর বাড়বে। আর মিউচুয়াল ফান্ড যেহেতু বাড়তেছে, মিউচুয়াল ফান্ড বাড়ার অর্থ হচ্ছে যে অন্যান্য সেক্টর বাড়ার সম্ভাবনা বেশি। কারণ মিউচুয়াল ফান্ডের 70% টাকা কিন্তু এই ব্যাংকে, ইন্স্যুরেন্সে অথবা টেক্সটাইলে, ট্যানারিতে, এই ধরনের স্টকে তাদের এই টাকাগুলা শেয়ার কেনা আছে। যেহেতু মিউচুয়াল ফান্ডগুলো বাড়তেছে, আশা করি আগামী দিনে ব্যাংক সেক্টরও বাড়বে। তো সুতরাং এইখানের ভালো ভালো যে স্টকগুলো আছে সেগুলোর দাম অলরেডি বেড়ে গেছে, তারপরেও কিছুটা প্রফিট করার স্কোপ থাকতে পারে। যে কোনো স্টকে, ভালো স্টকে পজিশন নিতে হয় অন্তত 3 মাস আগে এবং কোয়ার্টার 3 পরে।
আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর নতুন যারা আসলে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।